হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি খেমজিরার এপিসোড 90কে বাংলা অনুবাদ করতে চলেছি। তোমার যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগের এপিসোডগুলি দেখোনি তো গাইস আগে প্লিজ দেখে নাও। গাইস আজকে আমার ভয়েসের জন্য প্লিজ কিছু মাইন্ড করো না। কাহিনি স্টার্ট হয় আমাদের গ্র্যান্ডমা সিকে দেখানো হয় যে মাস্টারকে বলতে থাকে যে তুমি এই খাবারটা ভালোভাবে খেয়ে নাও, তুমি এগুলো পছন্দ করো তাই না, আমার হাতের মিষ্টি। তো মাস্টার বলে যে হ্যাঁ নিশ্চয়ই। গ্র্যান্ডমা বলে যে আমি দেখছি যখন থেকে তুমি ছোট ছিলে তখন থেকে তুমি আমার হাতে বানানো এইসব পছন্দ করো, কিন্তু এখন তোমার কি হয়েছে? তুমি এত টেন্স আছো কেন? তুমি আমার সঙ্গে কথা বলতে পারো, আমি তোমার গ্র্যান্ডমা হই, যা যা ব্যাপার আছে তুমি আমাকে বলতে পারো। মাস্টার তাকে বলে যে গ্র্যান্ডপা আমাকে বলেছে যে আমি না গ্র্যান্ডপার মতন অত ভালো ভূতের দিকে কন্ট্রোল করতে পারি না, এখনও আমি ঠিকঠাকভাবে করতে পারছি না, আমার মনে হয় না আমি এত ভালো হতে পারবো, আমার গ্র্যান্ডপার সঙ্গে কম্পেয়ার করলে আমি কিছুই নয়। তো এটা শুনে গ্র্যান্ডমা বলে যে তোমাকে কারোর সঙ্গে ম্যাচ করতে হবে না, তুমি নিজের কথা ভাবো, আর তাছাড়াও তোমার দাদুর মতন অতটা কেউ মাস্টার হতে পারে না, বাট তুমি এখনও বাচ্চা আছো, তো তুমি চিন্তা করো না। তো গ্র্যান্ডমা বলে যে যখন তুমি স্যামন হয়ে যাবে আমি তোমাকে এইভাবে হাগ করতে পারবো না, তো সেই জন্য আমাকে তোমাকে হাগ করতে দাও। সে মাস্টারকে কমফোর্ট করে। মাস্টার বলে যে গ্র্যান্ডমা তুমি এবার আমাকে কাঁদাবে, তুমি এরকম করা বন্ধ করো। তো গ্র্যান্ডমা বলে যে তুমি যদি কাঁদতে চাও তুমি কাঁদতে পারো, কোনো ব্যাপার না, কারণ আমি তোমাকে বলছি তুমি আমার সামনে যতটা পারো দুর্বল দেখাতে পারো, তোমাকে সবসময় স্ট্রং বিহেভ করতে হবে না আমার সামনে। তো মাস্টার বলে যবে থেকে আমার মা চলে গেছে তারপর থেকে আমি তোমার কাছেই রয়েছি, আর আমি তোমাকে প্রাউড ফিল করাতে চাই গ্র্যান্ডমা। গ্র্যান্ডমা বলে যে আমি অলরেডি তোমার জন্য অনেকটা প্রাউড ফিল করছি, তোমাকে আর এইসব ভাবতে হবে না, তোমাকে দেখে অতটা ট্রাভেল মনে হচ্ছে, তুমি দেখেছো তুমি তোমার মুখের কতটা গ্লেজ কমিয়ে দিয়েছো, তো স্যামেন হলে এইসব কথা ভুলে যেও না, ঠিক আছে? তুমি সবসময় আমার কাছে আসতে পারো। তারপরে সিনে দেখানো হয় যেখানে টং আর আকি স্যার বলেছে মাস্টার কি হয়েছে, যেখানে পেশেন্টে মাস্টারের চোখ নাক মুখ দিয়ে রক্ত উঠতে থাকে। তো টং স্যার বলেছে কি হয়েছে মাস্টার? তো মাস্টার তাকে বলে যে খেমের কাছকে যাও, খেমকে বাঁচাও। কিন্তু আকি আর টং বলেছে কিন্তু আপনার কি হবে? মাস্টার বলেছে তোমাকে বলছি তো যাও খেমকে বাঁচাও। তো তারা দুজন বলে যে ওকে, বলে তারা ওখান থেকে চলে যায় মাস্টারকে ছেড়ে। জেটকে দেখানো হয় যে বারবার খেমকে ফোন করতে থাকে কিন্তু সে ফোন রিসিভ করে না, আর সে চরংকে জিজ্ঞাসা করে কিছু কি হচ্ছে, তুমি কি কিছু সেন্স করতে পারছো? তো চরং বলছে আমি জানি না, আমি পুরোপুরি শিওর তো নয়, আমি চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি, আমি জাস্ট জানি যে কিছু একটা ভালো কিছু হতে তো চলেছে না, আমার মনে হয় কিছু একটা গন্ডগোল হচ্ছে, খেম প্রবলেমের মধ্যে আছে, আমার মনে হয় তোমার আরেকবার ফোন করা উচিত। তো জেট বারবার ফোন করতে থাকে আর চরং তাকে বলে যে ও কি ফোন রিসিভ করলো, কিন্তু জেট বলে যে না। তখনই সেখানে সন্ন্যাসী আসে, যে বলে যে তোমরা দুজন জেট আর চরণ হও তাই তো? তো তারা বলে যে হ্যাঁ। তখনই সন্ন্যাসী বলে যে আমি গাড়ি নিয়ে এসেছি, যেহেতু লেট হচ্ছিল ট্রেন, আমার মনে হয় বড় কিছু ঘটতে চলেছে, তো তাড়াতাড়ি চলো আমার দিকে যেতে হবে। তো তারা গাড়িতে বসে আর ওখান থেকে চলে যায়। আর এখানে খেমকে দেখানো হয় যে জলের মধ্যে নিজেকে বাঁচার চেষ্টা করে, তখনই সেখানে র্যাম্প্যাং আসে আর তাকে বারবার মারার চেষ্টা করে। খেম বাঁচার চেষ্টা করে, সে গ্র্যান্ডমা সির বডির মধ্যে ঢুকে তাকে মারার চেষ্টা করে, আর সে বলে যে গ্র্যান্ডমা কোথায়? তো র্যাম্প্যাং বলে যে তুমি আগে নিজের কথা ভাবো, এবার তোমাকে কে বাঁচাবে? আমি আমার বদলা নিয়েই ছাড়বো, তোমার ফ্যামিলি যা যা আমার সঙ্গে করেছে আমি সেগুলো ছাড়বো না। তখনই আমাদের সিন পাস্টে দেখানো হয় যেখানে খেম তার পাস্ট লাইফে পৌঁছে যায়, যেখানে ফার্স্ট টাইম র্যাম্প্যাংয়ের সঙ্গে যা যা ঘটনা ঘটেছিল সেগুলো দেখানো হয়। যেখানে খেম একজন ছোট বাচ্চা মেয়ে থাকে, আর সে যখন নিজেকে আয়নার মধ্যে দেখে তার মা তার কাছে আসে আর তাকে বলে যে বেবি তুমি ঠিক আছো তো, তোমার ড্রেসটা খুবই সুন্দর লাগছে আর এই নেকলেসটাও তোমাকে খুবই ভালো লাগছে। তো সে বলে যে মা আমার এইগুলো পরতে আনকমফোর্টেবল ফিল হচ্ছে, কিন্তু তার মা বলে যে কিন্তু তোমাকে কমফর্ট মনে করতে হবে, তোমাকে এইসব পড়তে হবে, তোমার বাবার ইচ্ছে যাতে তোমাকে এইসব সুন্দর সাজে দেখে, তো সেই জন্য তোমাকে এইভাবে সাজতে হবে। কিন্তু খেম যে বাচ্চাবেলায় একটা মেয়ে থাকে সে বলে যে মা আমার এগুলো পড়তে চায় না, কিন্তু তার মা বলে যে তুমি চিন্তা করো না খাংওয়া, তুমি এখানে আসো। তো তার নাম খাংওয়া হয়। সে তার মাথায় একটা ফুল লাগিয়ে দেয় আর বলে যে তোমাকে এটা পড়তে খুবই ভালো লাগছে খাংওয়া। তো তার মা বলে যে তুমি চিন্তা করো না, তুমি একটু পেশেন্ট নিয়ে থাকো তো তোমাকে সবচেয়ে ভালো লাগবে। তখনই তার মা বলে যে আমি এক্সপেক্ট করিনি যে তোমাকে এতটা সুন্দর লাগবে, তুমি সত্যিই লাকি যে তোমাকে এত ভালো লাগছে, যেই মুমেন্ট থেকে আমি তোমাকে দেখেছিলাম না তারপর থেকে তুমি এত সুন্দর হয়ে লাগছে, আমি তোমাকে বুঝাতে পারবো না, আর তুমি আর কারোর সঙ্গে এই ব্যাপার নিয়ে কথা বলো না, ঠিক আছে? তো খাঙ্গা বলে যে ঠিক আছে, লোকে যাই বলুক না কেন আমি আর কারোর সঙ্গে এই ব্যাপার নিয়ে কথা বলবো না। তো তার মা বলে যে তুমি সত্যি খুব ভালো মেয়ে, তুমি প্রচুরই বুঝদার, তো সবসময় এইভাবেই থেকো। তো সে বলেছে ওকে। খেয়ে মেয়েগুলো দেখতে থাকে। তারপরে একটা বাইরের সিন দেখানো হয় যেখানে খাঙ্গোয়ার বাবা তার আরেকজন বউয়ের সঙ্গে কথা বলতে থাকে, যেখানে একজন জ্যোতিষী বলতে থাকে যে স্যার আপনার ছেলে হতে চলেছে এইবার, কিন্তু একটা ছেলে নয় আপনার ডবল ছেলে হতে চলেছে। যেটা শুনে তো
সেই ব্যক্তিটি খুবই অবাক হয়ে যায়, যে তার ওয়াইফকে বলে যে আমি খুবই খুশি যে আমাদের ছেলে হতে চলেছে। তো খাঙ্গোয়ার যে স্টেপ মাদার থাকে, তো সে প্রেগনেন্ট হয়েছে। তো খাঙ্গোয়া বলে যে বাও, আমি আবার ছোট ভাই পাবো, আমি খুব খুশি মা। তো তার মা বলে যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তোমার আবার ছোট ভাই বোন আসতে চলেছে। তো এটা শুনে তখনই খাঙ্গোয়ার মা তার যে সন্তান হয় তাকে কংগ্রাচুলেশন জানায়। তো সে তাকে বলেছে কোনো ব্যাপার না, আর তাছাড়াও এটা আমার 3rd টাইম প্রেগনেন্সি, কারণ সেই সন্তানে যতবারই বাচ্চা হয় সে মারা যায়। তো সেই জন্য সে প্রচুর সাবধানে আছে, আর সে চাই যে তার বেবি একজন স্ট্রং আর হেলদি পুষ্টি এরকম হোক। তখনই খাঙ্গোয়ার বাবা বলে যে আমি জানতাম যে আমার এবার যে উত্তরাধিকারী জন্মাবে সে আমার সব কিছু সামলাবে, কারণ সে একজন রাজার মতন ওখানে হয়। তখনই জ্যোতিষী বলে যে কিন্তু স্যার, চ্যাটের মধ্যে আমি এটাও দেখতে পাচ্ছি যে আপনার 2টো ছেলে হতে চলেছে। এটা শুনে তো খাঙ্গোয়ার বাবা শকড হয়েছে, আর বলে যে মানেটা কি, 2টো ছেলে? তার মানে তুমি বলতে চাইছো যে আমার ওয়াইফের কি জুড়বা বাচ্চা হবে নাকি? তো এটা শুনে জ্যোতিষী ভয় পায় আর কিছু বলার চেষ্টা করে। তখনই সেখানে একজন লোক আসে আর বলে যে স্যার, একজন আর্জেন্ট নিউজ আছে। তো তখনই খাঙ্গোয়ার বাবা বলে যে কী ব্যাপার, তুমি আমাকে এমন কি বলতে চাও যে তুমি এত তাড়াহুড়ো করে এখানে এসেছো এতটা জরুরি ম্যাটারে? তো এটা শুনে সেই লোকটা বলে যে রামপ্যাং কাল রাত থেকে বমি করছে, আর যখন আমি দেখলাম যে ও অসুস্থ, তো আমি ডক্টরকে ডাকলাম। ডক্টর চেক আপ করে বললো যে আপনার বেবি হতে চলেছে, আর উনিও প্রেগনেন্ট। এটা শুনে তো খাঙ্গোয়ার বাবা শকড হয়ে যায়, কারণ রামপ্যাং হচ্ছে খাঙ্গোয়ার বাবার মিস্ট্রেস। তো তখনই সে জ্যোতিষীকে জিজ্ঞাসা করে যে তুমি এটাই মানে বোঝাতে চেয়েছিলে যে আমার 2টো ছেলে হবে? তো জ্যোতিষীও বলে যে হ্যাঁ, আমি এটাই বলতে চেয়েছিলাম আপনাকে যে আপনার 2টো ছেলে হতে চলেছে। একটা হচ্ছে লেডি কেতোকা, আর একজন হচ্ছে মিস্ট্রেস রামপ্যাংয়ের বেবি হতে চলেছে। যেটা শুনে খাঙ্গোয়ার বাবা খুব খুশি হয়েছে আর বলে যে রামপ্যাং কোথায় আছে? তো গার্ড তাকে বলে যে সে এখন বিজি আছে। তো এটা শুনে রামপ্যাংয়ের কাছে খাঙ্গোয়ার বাবা চলে যায়, আর তখনই খাঙ্গোয়া বলে যে বাহ, আমার 2টো ভাই হবে, বাহ মা, আমি খুব খুশি। তারপরে সিনে দেখানো হয় যে খাঙ্গোয়ার বাবা কিছু কাজের জন্য দূরে বিজনেসের জন্য যাচ্ছিল। তখনই সেই কেতোকা বলতে থাকে যে আমি চাই যে আপনি আমার ছেলেকে জন্মাতে দেখুন, কিন্তু আপনাকে তো ডিউটি সামলাতে হবে, কী আর করা যাবে। তো খাঙ্গোয়ার বাবা বলে যে তুমি চিন্তা করো না, আমাকে পার্সোনাল ম্যাটারের জন্য অফিসিয়াল ম্যাটারগুলোকে দূরে করলে চলবে না, তো সেই জন্য আমাকে এখন যেতে হবে। আমার মনে হয় রামপ্যাং এখন আসবে না, ও হয়তো বমি করে করে প্রচুরই অসুস্থ। তো কেতোকা বলে যে ওর প্রেগনেন্সির জন্য ও হয়তো এরকম করছে, তো আপনি এখন চলে যান, ওর সঙ্গে দেখা হবে না। তো খাওয়ার বাবা বলে যে আমি চাইছিলাম যে আমি ওর সঙ্গে দেখা করি, কিন্তু ওর সঙ্গে যখন দেখা হবে না, তুমি চিন্তা করো না, আমি বুঝতে পেরেছি যে এখন প্রেগনেন্সির সময় সবারই অসুস্থ হতে পারে, তো আমি ওকে ক্ষমা করে দেবো। তখনই রামপ্যাং চলে আসে আর বলে যে আমি দেরি করে আসার জন্য আমাকে ক্ষমা করবেন, আমি আপনার জন্য কিছু এনেছি বলে সে তাকে একটা ফুলের তোড়া দেয়। আর তখনই খাঙ্গোয়ার বাবা বলে যে আমি ভাবিনি যে তুমি আসবে বলে। আর এটা শুনে রামপ্যাং বলে যে আমি দেরি করে আসার জন্য সরি, আমি আপনার জন্য এইটা আমার পুরো মন থেকে বানিয়েছি। তো খাঙ্গোয়ার বাবা বলে যে বাও, তুমি সত্যিই কত ভাবো আমার কথা। এটা শুনে কেতোকার খুবই ভালো লাগে না। আর তখনই রামপ্যাং বলেছে আমি আপনাকে উইশ করছি যাতে আপনি আপনার ডিউটিতে সফল হন আর আমাদের ছেলের দিকে এসে দেখতে পারেন। তো খাঙ্গোয়ার বাবা বলে যে আমি সত্যিই খুব খুশি যে আমার কাছে তিনটে ওয়াইফ আছে যারা একে অপরকে এতটা ভালোবাসে, আর সেই জন্য আমি এতটা সাকসেসফুল হতে পেরেছি। আর এটা শুনে সে বলে যে এরকম কিছুই নাই স্যার, আপনার সেবা করে আমি খুবই খুশি। এটা শুনে কেতোকা যে একদমই খুশি হয় না, তার মুখ চোখ পুরো বাঁকাতে থাকে। আর রামপ্যাং বলে যে আমি এখনও পর্যন্ত ম্যাডামদের কাছ থেকে শিখছি, কারণ রামপ্যাং একজন সার্ভেন্ট হয়। তো সে যেহেতু খাঙ্গোয়ার বাবা তাকে পছন্দ করেছে, সেই জন্য সে তাকে মিস্ট্রেস হিসাবে রেখেছে। তো কেতোকা যে একদমই পছন্দ করে না রামপ্যাংকে, কিন্তু রামপ্যাং প্রচুরই ভালো মনের মানুষ হয়, সে নিজেকে সার্ভেন্ট হিসাবেই টেক কেয়ার করে। কিন্তু খাঙ্গোয়ার বাবা সে সবাইকে একই চোখে দেখে আর বলে যে আর রামপ্যাংকে বলে যে তুমি নিজের খেয়াল রেখো আর বাচ্চারও খেয়াল রাখো। তারপরে সে সবাইকে বলে যে আমাকে এবার যেতে হবে, তো তোমরা সবাই একে অপরের খেয়াল রেখো, যদি কিছু প্রবলেম হয় তো তুমি আমাকে জানিও। সে খাঙ্গোয়ার বাবা মাকে বলে যে তুমি আর বাচ্চা চাও কি না? খাঙ্গোয়ার মা বলে যে না, আমার শরীর একদম ঠিক নেই, আমার মনে হয় এই একটা মেয়ে আমার জন্য যথেষ্ট, আর তাছাড়াও ম্যাডাম আর রামপ্যাং দুজনেরই বেবি হচ্ছে, তো আমাদের হায়ারকে ওরা দুজনেই সামলাক, আমি এখন আর কিছু চাই না। এটা শুনে কেতোকার বাবা বলে যে ঠিক আছে, তোমরা এবার সবাই ঘরে ফিরে যাও, আমি এবার যাচ্ছি। তো তারা সবাই খুশি হয়। আর তখনই খাঙ্গোয়ার বাবা ওখান থেকে চলে যায় কাজে। তার যাওয়ার পরেই কেতোকা তাকে মুখ বাঁকিয়ে চলে যায় রামপ্যাংকে। তারপরে কেতোকা দেখানো হয় যে তার
বেডে বসে থাকে, তখনই সেখানে খাঙ্গার বাবা আসে আর বলে যে কী হয়েছে, তুমি ঠিক আছো? তো কেতকা বলে যে আমার জাস্ট জ্বর হয়েছে, এর বেশি কিছুই নয়, প্রেগনেন্সিতে এগুলো কমন। তখনই খাঙ্গার বাবা বলে যে তুমি সেম কথা আগের বারেও বলেছিলে, কিন্তু তারপরে আমাদের বাচ্চা মারা গিয়েছিল, তো সেই জন্য আমি তোমাকে বলবো, আমি ডক্টরকে ডেকে আনছি। তো সে যেতেই যায়, তো কেতকা তাকে আটকায় আর বলে যে প্লিজ আপনি এখানে থাকুন, আপনাকে কোথাও যেতে হবে না। আর আমি আপনাকে অলরেডি বলেছিলাম, আমি চেক করে নিয়েছি, কোনো প্রবলেম নেই, আমাদের বেবি সেফ আছে, আপনি চিন্তা করবেন না, ও একদম হেলদি হবে। আর তাছাড়া এটা আমার 3rd টাইমের প্রেগনেন্সি, আমি কোনো রকম মিস্টেক করতে চাই না, তো আপনি চিন্তা করবেন না। তখনই খাঙ্গার বাবা বলে যে আমি চাই যে তুমি জাস্ট সুস্থ থাকো আর আমাদের বেবিও সুস্থভাবে জন্ম নিক, আমি জাস্ট এইটুকুনই চাই, এর বেশি আর কিছু নয়। তুমি আমাদের উত্তরাধিকারীকে জন্ম দিতে চলেছো, তাছাড়াও তুমি এতটা ইয়ং নেই যে তুমি এখন সুস্থ থাকবে, তো সেই জন্য আমি তোমাকে বলছি এটাই তোমার লাস্ট চান্স, তোমার জাস্ট ডিউটি আমার বাচ্চাকে সুস্থভাবে জন্ম দেওয়া আর ওর টেক কেয়ার করা, এর বেশি আর কিছুই নয়। তো নিজেকে সাবধানে রেখো, ঠিক আছে? এইবার যদি তুমি প্রেগনেন্সিতে বাচ্চাকে হারাও, তো নেক্সট বার তুমি আর প্রেগনেন্ট হতে পারবে না, তো মাথায় ভালোভাবে এই কথাটা ঢুকিয়ে নাও। এটা শুনে কতবার কোথাও না কোথাও খুবই খারাপ লাগে। তখনই খাঙ্গার বাবা ওখান থেকে যেতে চায় আর বলে যে আজকে আমার রাতে কাজ আছে, আমাকে যেতে হবে। কেতকা তাকে আটকায় আর বলে যে আপনি আজকে রাতে এখানে রয়ে যান না, বাট খাঙ্গার বাবা বলে যে না, আমাকে যেতে হবে। তো সে সেখান থেকে চলে যায় আর বলে যে তুমি রেস্ট নাও। সে যাওয়ার পরে কেতকা বলে যে তোমার কাজ আছে নাকি তুমি ওই রাংপাংয়ের কাছকে যেতে চাও? তো সে রেগে যায়। আর তারপরে সিনে প্রেজেন্টে দেখানো হয়, যেখানে মাস্টারের অবস্থা খুবই খারাপ হয়। জেট আর চারাং ছুটে আসে মাস্টারের কাছে আর বলে যে মাস্টার আপনি ঠিক আছেন? মাস্টারকে দেখানো হয় যার চোখ মুখ দিয়ে এখনও রক্ত পড়তে থাকে আর সে পুরো বেহুশ হয়ে থাকে। তখন সেই সন্ন্যাসী আসে আর তার উপরে যেই জাদু টোনাটা করা হয়েছিল সেটাকে ভেঙে দেয় আর মাস্টারের মুখ দিয়ে রক্ত বেরাতে থাকে। তখন এই মাস্টারকে চড়াং জিজ্ঞাসা করে খেমের কী হয়েছে, আর এখানে টং আর আকিকে দেখানো হয় যে খেমকে বাঁচাতে আসে। আবার 5টে সিন দেখানো হয় যেখানে খাঙ্গমাকে দেখানো হয়, যে বলে যে বেবি ঠিক আছে তো মা, আমি বেবির সঙ্গে কবে দেখা করব? তো রামপাং বলে যে বেবি ঠিক আছে, বেবি এখন হেলদি আছে, বেবি প্রচুর স্ট্রং, বেবি নড়াচড়া করছে, মানে বেবি ভালোই আছে, তুমি চিন্তা করো না, বেবিও তোমার সঙ্গে দেখা করতে চায়। রামপাং একজন খুব ভালো মানুষের মহিলা হয়, যে সবার সঙ্গে ভালো বিহেভিয়ার করে। তখনই সেখানে খাঙ্গার মা আসে আর বলে যে আমি রাংপাং আন্টির সঙ্গে একটু কথা বলবো, তো তুমি বাইরে যেয়ে খেলো। তো খাঙ্গা বলে যে ঠিক আছে মা, বলে সে সেখান থেকে চলে যায়। তো খাঙ্গার মা বলে যে আমি সত্যিই উইশ করছি যে তোমার ছেলে যাতে ভালোভাবে জন্ম নেয়। তো এটা শুনে রাংপাং বলে যে আমি চাই যে আমার ছেলেও যেন তোমার মেয়ের মতো এত ব্রাইট হয়। খাঙ্গা যদি না মেয়ে হতো না, যদি ও একটা ছেলে হতো না, সত্যি ও হয়তো এতদিনকে আমাদের এই জায়গার লিডারশিপ সামলাতো আর ওর ফিউচারে খুব ভালো হতো। তখনই খাঙ্গার মা বলে যে ও মেয়ে হয়ে জন্মিছে, আমার মনে হয় এটাই ওর জন্য ভালো। আর তাছাড়াও আমি সত্যি তোমাকে বলবো, তুমি একবার ভেবে দেখো, তুমি অলরেডি তোমার বাচ্চাকে জন্ম দিতে চলেছো, কিন্তু ম্যাডাম তোমাকে কখনো শান্তিতে বাঁচতে দিবে না, তোমার ছেলেকেও নয়। তো র্যাম্প্যাক বলে আমি তো বলেছি যে আমার ছেলে সারা জীবন সার্ভেন্ট হয়ে থাকবে। তো খাঙ্গার মা বলে যে এটা তুমি বলছো, কিন্তু তোমার ছেলেই তো এই কথাটা বলে না। তুমি জানো তোমার ছেলের মধ্যে লিডারশিপের রক্ত বইছে, তো এমনও তো হতে পারে যে ও বড় হয়ে হয়তো বিদ্রোহ করতে পারে। আমি জাস্ট তোমাকে এটা বুঝাতে চাইছি যে তুমি তোমার লাইফের কথা ভাবো, তুমি এখনও ইয়ং আছো, তোমার এইসব 21 বয়স, তোমাকে এখনই লিডারশিপ দরকার নেই সাপোর্ট করার জন্য, নিজের লাইফের কথা ভাবো। তুমি যদি এই বাচ্চাটাকে জন্ম দিয়ে সারা জীবন এখানে সার্ভেন্ট হয়ে নিজের জীবন কাটাতে চাও, তাহলে তুমি নিজেকে ক্ষতি করছো। তো এটা শুনে রামপাং বলে যে কিন্তু আমি কি করব, আমার কাছে আর কিছু নেই, আমি জাস্ট উইশ করি যে আমার বাচ্চা যাতে ভালোভাবে বড় হোক, এর বেশি আর কিছুই না। আর যদি সারা জীবন আমাকে সার্ভেন্ট হয়ে থাকতে হয় তাহলে আমি থাকবো। তো তখন এই খাঙ্গার মা বলে যে আমি জাস্ট বলবো যে তুমি প্রপারলি ভেবে দেখো যে তুমি তোমার লাইফে কী চাও, আমি জাস্ট তোমাকে ওয়ার্ন করছি, এর বেশি আর কিছুই না, কারণ এটা তোমার লাইফ, তো তুমি ভালোভাবে ভেবে দেখলে তোমার সঙ্গে যা হওয়ার তুমিই বুঝবে। আমি জাস্ট চাই যে তুমি যাকে ভালোবাসো তুমি ভেবে দেখো যে তুমি কাকে বেশি ভালোবাসো, লিডারকে নাকি নিজের লাইফকে। তো এটা শুনে র্যাম্প্যাং একটুখানির জন্য শকড হয়ে যায়, সে দোটানায় পড়ে যায় যে সে কী করবে। তো তখনই র্যাম্প্যাংকে বলে যে র্যাম্প্যাং তুমি ভালোভাবে ভেবে দেখো। খাঙ্গার মা বলে যে তোমার ছেলেকে আমি সামলে নেবো, আর তুমি তোমার লাইফের কথা ভাবো, এই এত বছর তোমার কাছে এখনও অনেক বয়স আছে বাঁচার জন্য। তখনই তারা শুনে যে কেতকা তার বাচ্চাকে জন্ম দিতে চলেছে, তো তারা ছুটে যায় যাতে কেতকার বাচ্চা কী হলো সেটা জানার জন্য। কেতকা যখন বাচ্চা জন্ম দেয়, তার বাচ্চা জন্মর সঙ্গে সঙ্গেই মারা যায়, আর যেটা দেখে সে শকড হয়ে যায়। তো
যে দাইমা হয় সে তাকে দেখাতে চায় না যে তার বাচ্চা মারা গেছে বলে, কিন্তু কেতকা বলেছে আমার বাচ্চাকে আনো, আমি দেখতে চাই। দাইমা যখন বলে যে বাচ্চার বেঁচে নেই, সে মারা গেছে, কেতকা বলেছে কিন্তু কেন, এটা কেন হলো, আমার সঙ্গেই কেন হলো, আমার বাচ্চা কেন বেঁচে নেই, আমার সঙ্গে এটা বারবার কেন হয়, তুমি আমার বাচ্চাকে আনো, আমার বাচ্চা বেঁচে আছে। একটা মায়ের যেরকম কষ্ট হয় তার বাচ্চা যখন জন্মালেই মারা যায়, সেটা সত্যি প্রচুরই দর্দনাক কষ্ট হয়। তখনই সেখানে রামপাং আর কেতো খাওয়ার মা দাঁড়িয়ে থাকে, যেটা দেখে খাঙ্গোয়ার মা বলেছে তোমাকে আমি আবারও বলবো ভেবে দেখো। কিছুদিন পরে দেখানো যেখানে রামপাংয়েরও বেবি হয় আর তার বেবি খুবই সুস্থ সবল হয়। তখন এই রামপাংকে খাঙ্গোয়া বলে যে আমি তোমাকে বলছি তুমি তোমার মাইন্ড চেঞ্জ করেছো কি না বলো। তো রামপাং বলেছে তুমি যেই কোশ্চেনটা করেছিলে আমি সেইটার উত্তর পেয়ে গেছি, আমি যা একটাই আনসার পেয়েছি যে আমি এখন আমার লাইফের কথা ভাবতে পারি না, আমাকে এখন এই বাচ্চার লাইফের কথা ভাবতে হবে। আর আমি যতই লিডারকে ভালোবাসি আর নাই বাসি, আমি এই বাচ্চাটাকে ভালোবাসি। যখন থেকে আমি ওকে জন্ম নেওয়ার পর থেকে দেখেছি, তারপর থেকে আমি ভেবে নিয়েছি যে আমার এবার পুরো লাইফ আমি ওকে ডেডিকেট করে দেবো আমার পুরো মন থেকে, আর আমি ওকে বাঁচানোর জন্য সব কিছু করব। তো খাঙ্গোয়ার মা বলে যে তোমাকে এই ঘর ছেড়ে যেতে হবে, তুমি জানো ম্যাডাম তোমার ছেলেকে বাঁচতে দেবে না, কারণ ওনার ছেলে যেহেতু মারা গেছে, তো তোমার ছেলেকে উনি কখনোই বাঁচতে দেবে না। সেই জন্য আমি তোমাকে বলবো যে তুমি যদি তোমার ছেলেকে বাঁচাতে চাও, তো তোমার ছেলেকে তোমাকে এখান থেকে যেতে দিতে হবে, যাতে তোমার ছেলে বড় হয় আর তোমার কাছে ফিরে আসতে পারে। তো রামপ্যাং বলে যে আমি সত্যি তোমার জীবন বাঁচানোর জন্য আমি তোমাকে এখান থেকে যেতে দিচ্ছি, তুমি তোমার জীবনে ফ্রি হও আর ভালোভাবে থেকো, তোমার ভাগ্য যেন না তোমাকে এখানে ফিরিয়ে আনে, আমি জাস্ট এইটুকুনিই চাইবো। তারপরে সে খাঙ্গোয়ারকে দিয়ে দেয়। তারপরে রাত্রির সিন দেখানো যেখানে রামপাং তার বাচ্চাকে দূরে নিয়ে যেতে থাকে। তো ম্যাডাম কেতকা সেখানে চলে আসে আর বলে যে রামপাং তো তার বাচ্চা হারিয়ে ফেলেছিল তার না, তো তুমি এখানে কি করছো। রামপাংয়ের যে গার্ড হয় মানে যে সার্ভেন্ট হয় সে বলে যে আমি জাস্ট আমার কিছু কাজের জন্য এখান থেকে যাচ্ছি। ম্যাডাম বলে যে তোমার পিছনে একটা কে আছে, তো সেই গার্ড বলে যে ওটা আমার রিলেটিভস হয়, ও কিচেনে কাজ করে। কিন্তু ম্যাডাম বলে যে তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি, আমি জানি ওটা অন্য কেউ, তুমি আমাকে দেখাও ওর হাতে কী আছে। তো তারা ছুটে এসে তার হাত থেকে নিতে যায়, তখনই তারা মুখ দেখে নেয় রামপ্যাংয়ের। রামপ্যাংকে দেখে ম্যাডাম বলে যে রামপ্যাং তুমি, তার মানে তোমার বাচ্চা এখনও বেঁচে আছে, তোমার বাচ্চা মরেনি, তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে, তোমাকে আমি ছেড়ে কথা বলবো না, তুমি তোমার বাচ্চাকে এখান থেকে দূরে সরাচ্ছ তাই তো, যাতে তোমার বাচ্চা ফিরে আসে আর এসে এখানে রাজত্ব সামলায়, তুমি এটাই চাও। এটা শুনে রামপ্যাং বলে যে না ম্যাম, আমি এরকম কিছু করতে চাই না। কিন্তু ম্যাডাম তার কথা শুনে না আর বলে যে তোমার বাচ্চাকে আমাকে দাও, তোমার বাচ্চাকে আমাকে দিয়ে দাও। কিন্তু সে বারবার দিতে চায় না আর বলে যে কেউ আমার কাছকে আসবে না, আমি আমার বাচ্চাকে দেবো না, আমি জাস্ট আমার ছেলেকে নিয়ে এখান থেকে যেতে চাই, এর বেশি আর কিছুই না, তুমি ছেড়ে দাও ম্যাডাম, আপনি এই ঘর সামলান, আমি এখান থেকে চলে যাবো। কিন্তু ম্যাডাম বলে যে তোমাকে আমি কমেন্ট করছি যে ওর কাছ থেকে ওই বাচ্চাগুলোকে নিয়ে আসো। তো রামপ্যাংয়ের হাত থেকে সবাই যে বাচ্চা নিয়ে যেতে আসে তার গার্ড তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কেউ তাকে আটকাতে পারে না। ম্যাডাম বলে যে তোমার কি মনে হয় তুমি এই বাচ্চাটাকে বাঁচাতে পারবে, আমি একে কখনো বাঁচতে দেবো না। রামপ্যাং বারবার মানা করে যে ম্যাডাম এরকম করবে না, সেই গার্ডটা বাচ্চাকে বাঁচাতে চায়, তো ম্যাডাম তার পেটে ছুরি গেঁথে দেয় আর সেই সার্ভেন্টটাকে মেরে দেয়। আর যেটা দেখে রামপ্যাং পুরো শকড হয়ে যায়। ম্যাডাম বলে যে আমার ছেলে শুধু এই ঘরের ইয়ং মাস্টার হবে আর কেউ হবে না। তখন রামপ্যাং বলে যে কিন্তু আমার ছেলে বেঁচে আছে, তুমি জানো যে একটা যখন বাচ্চা মারা যায় তখন কতটা কষ্ট হয়, সেই কষ্টটা তুমি কি করে আমাকে দিতে পারো। তখন ম্যাডাম বলে যে আমি উইশ করছি যাতে তুমিও সেই কষ্টটা পাও। আর এখানে খাঙ্গোয়ার মা যে দাঁড়িয়ে থাকে রামপাংয়ের জন্য, তখনই তার কাছে সার্ভেন্ট এসে বলে যে খাঙ্গোয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য খাঙ্গোয়ার মা কী করে তাকে খুঁজতে ওখান থেকে চলে যায়। খাঙ্গোয়া যে দূর থেকে এইসব জিনিসগুলো দেখতে থাকে, সে দেখতে ছিল যে রামপাংয়ের উপরে কীভাবে অন্যায় হচ্ছিল। রামপাংকে ম্যাডাম কী করে তার বাচ্চাটা নিয়ে নেয় আর তাকে বলে যে তোমার বাচ্চা কখনো বাঁচতে পারে না, তুমি তো বলেছিলে তোমার বাচ্চা সার্ভেন্ট হবে তাই না, তো তোমার এখন মত চেঞ্জ হয়ে গেল কী করে, তুমি সার্ভেন্ট, তোমার কোথায় কখনো বিশ্বাস করাই যেতে পারে না। তুমি কি ভেবেছো তোমার ছেলেকে তুমি বড় করে ফিরিয়ে আনবে আর আমার রাজগদ্দিতে বস করিয়ে দিবে। রামপাং বলে যে এরকম সত্যি নয়, আমি সত্যি আমার ছেলেকে সার্ভেন্ট করতেই চাই, আপনি বিশ্বাস করুন, আমি জাস্ট চাই আমার ছেলে বেঁচে থাকুক, আপনি প্লিজ আমার ছেলেকে দিয়ে দিন। কিন্তু ম্যাডাম তার কথা শুনে না আর বলে যে তোমার মতন মানুষের কথায় কেউ বিশ্বাস করে, তুমি আমাকে মিথ্যা তো বলছো, আমি তোমার কথা শুনবো না, আমার ছেলে যখন বেঁচে নেই তখন তোমার ছেলেও বেঁচে থাকবে না। এটা শুনে রামপ্যাং বলেছে ম্যাডাম আপনি এটা করতে পারেন না, আপনি প্লিজ আমার ছেলেকে ছেড়ে দিন, আপনি তো এই কিছুদিন আগে নিজের ছেলেকে হারালেন, তারপরেও আপনি এটা কি করে করতে পারেন, একজন মা হয়ে আর একটা মায়ের সঙ্গে এরকম করা আপনার পক্ষে স্বভাব দেয়। ম্যাডাম বলে যে আমি তোমার বেবিকে ফিরিয়ে দেবো না, তুমি ঠিকই বলেছো, আমি আমার বাচ্চাকে এই কিছুদিন আগে হারিয়েছি, তো আমিও আশা করছি আমি যেই কষ্ট যন্ত্রণাটা সহ্য করেছি
সেটা যাতে তুমিও সহ্য করো। তো এটা শুনে র্যাম্প্যাং বলে যে না ম্যাম, আপনি এরকম করবেন না প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি। কিন্তু ম্যাডাম কী করে, সেই বাচ্চাটাকে নেয় আর জলের মধ্যে ছুঁড়ে ফেলে দেয় র্যাম্প্যাংয়ের চোখের সামনে। র্যাম্প্যাং তার বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু বাঁচাতে পারে না, তাকে গার্ডরা ধরে রাখে। তখনই খাঙ্গা, যে দূর থেকে এইসব কিছু দেখছিল, তার মা আসে আর তাকে ওখান থেকে দূরে নিয়ে চলে যায়। ম্যাডাম বলে যে ওকে ঘরের মধ্যে বন্দি করে রাখো। পরের দিন দেখানো হয় যেখানে খাঙ্গার বাবার কাছে র্যাম্প্যাংকে নিয়ে আনা হয় আর তার উপরেই সব দোষ লাগিয়ে দেওয়া হয়। যেখানে ম্যাডাম তার বাচ্চাকে মেরেছিল, ঘুরে ম্যাডাম র্যাম্প্যাংয়ের উপরে দোষ দেয় যে র্যাম্প্যাং ম্যাডামের বাচ্চাকে মেরেছে। তো লিডার এসে তাকে বলে যে তুমি শুনেছি কাতুকার বাচ্চাকে জলের মধ্যে ফিকে ফেলে দিয়েছো, তুমি এতটা বাজে হতে পারো কি করে? আমি তো তোমাকে বলেছিলাম না যে আমি তোমাকে প্রপারলি সম্মান দেবো, তারপরে তুমি এটা কি করে করতে পারো? তোমার মধ্যে কি কোনো একটা সেন্স নেই? এটা শুনে র্যাম্প্যাং বলে যে লর্ড, আপনি আমার কথা শুনুন, যেই পার্সনটা আমার বাচ্চাকে মেরেছে সে হচ্ছে কেতকা ম্যাডাম, আমি নয়। আর আপনি কি এইটা কি করে বিশ্বাস করতে পারেন? কেতকা বলে যে তুমি আমার উপরে কি করে দোষ করাতে পারো? মানে সে পুরোপুরি টোটালি চেঞ্জ হয়ে গেছে, সে এখন নাটক করতে থাকে যে সে কিছুই করেনি, সব দোষ র্যাম্প্যাংয়ের উপরে দিয়ে দেয়। আর র্যাম্প্যাংকে বলতে থাকে আমি তো বলেইছিলাম না ও নিজের ছেলে হারিয়েছে, সেই জন্য ও আমার ছেলেকেও মারতে মেরে দিয়েছে, ও সহ্য করতে পারছে না যে আমার ছেলে বেঁচে ছিল। র্যাম্প্যাং বলে যে ম্যাডাম, আপনি এই মিথ্যা কথাগুলো কী করে বলতে পারেন? আপনার মধ্যে কি একটু মানুষত্ব বোধ নেই? এটা শুনে কেতকা বলে যে তুমি আমাকে এইসব কথা কী করে বলতে পারো? তোমার জন্য আমি আমার ছেলেকে হারিয়েছি আর তুমি এখন আমার ছেলেকে মেরার পরেও এত জোর গলায় আমাকে এইসব কথা বলছো? র্যাম্প্যাং বলে যে কতটা সেমলেস তুমি, হ্যাঁ, মিথ্যাটা কী করে বলতে পারো? তখনই লর্ড বলে যে র্যাম্প্যাং, তুমি কেতকার উপরে মিথ্যা কথা বলা বন্ধ করো, তোমার মুখ সামলে কথা বলো। তখনই র্যাম্প্যাং বলে যে লর্ড, আপনি বলেছিলেন না যে আপনি দুদিকে কথা শুনে তারপরেই চর্চা করে তারপরে ডিসিশান নেবে, তো আমার কথাও শুনুন। ম্যাডাম সেই পার্সন যে আমার বাচ্চাকে মেরেছে, ওনার বাচ্চা মৃত জন্মিয়েছিল আর যেটার জন্য ওনার মাথা খারাপ হয়ে গেছিলো, তারপরে উনি আমাকে অ্যাটাক করে আর আমার বাচ্চাকে জলের মধ্যে ফেলে তাকে মেরে দেয়। তো ম্যাডাম দোষী, আমি দোষী নয় লর্ড, আমার বাচ্চাকে মেরে আনা হয়েছে এখানে। তো লর্ড এই কথাগুলো শুনে আর বলে যে তুমি বলতে যাচ্ছ আমাদের বাচ্চাকে কতকা মেরেছে? তখনই কতকাকে জিজ্ঞাসা করা হয়। কতকা বলে যে র্যাম্প্যাং, তুমি এটা কি করে বলতে পারো? হ্যাঁ, তুমি এই মিথ্যা কথাগুলোকে আমার উপর দোষ চাপাচ্ছ, আমি এরকম কিছুই করিনি। আর তাছাড়া ওই জায়গায় খাঙ্গোয়াও ছিল, খাঙ্গোয়া তুমি বলো। তখনই খাঙ্গোয়ার মা যে ভয় পেয়ে যায়, কারণ তাকে যদি সত্যি কথা বলে তো ম্যাডাম তাকেও মেরে ফেলবে, সেই জন্য। তখনই লর্ডকে দেখানো হয় যে খাঙ্গোয়ার মাকে জিজ্ঞাসা করে যে তুমি সত্যি কথা বলো, কি হয়েছিল, তোমার কি ওই দিন কি মনে আছে? তো খাঙ্গোয়ার মা যে খাঙ্গোয়াকে রাত্রেবেলা বুঝিয়েছিল যে তুমি যদি সবাইকে সত্যি কথা বলো যে র্যাম্প্যাংয়ের উপরে অন্যায় হয়েছে, তাহলে তোমার মাকে এখানে মেরে দেওয়া হবে আর এই সার্ভেন্টগুলোকেও মেরে দেওয়া হবে। তুমি সবসময় মনে রেখো, যাদের দিকে তুমি এতদিন ধরে ভালোবাসতে তাদের সবাইকে ম্যাডাম মেরে দিবে। তো সেই জন্য আমাদের ম্যাডামের কাছে কোনো প্রবলেম ক্রিয়েট করা যাবে না। তো মানে খাঙ্গোয়ার মা এতই ম্যাডামকে ভয় করে যে সে খাঙ্গোয়াকেও মাইন্ডের মধ্যে ঢুকিয়ে দেয় যে তাকেও মিথ্যা কথা বলতে হবে। র্যাম্প্যাং যে বলতে থাকে যে প্লিজ তুমি সত্যি কথা বলো। খাঙ্গোয়া বলে দেয় যে হ্যাঁ, আমি কাল রাতে দেখেছিলাম যে র্যাম্প্যাংই ম্যাডামের বাচ্চাকে মেরেছে। র্যাম্প্যাং বলে যে এটা সত্যি নয় লর্ড, আপনি আমার কথা শুনুন, ও মিথ্যাটা বলছে। তুমি এটা কি করে মিথ্যাটা বলতে পারো? তুমি তো আমার পাশে সবসময় ছিলে, তাই না? তুমি এখন কি করে বদলে যেতে পারো? কিন্তু খাঙ্গোয়ার মা আর কিছু বলে না। তখন এই র্যাম্প্যাং খাঙ্গোয়ার কাছকে যাওয়ার বলেছে, খাঙ্গোয়া তুমি তো ছোট হও, তাই না? তুমি সেদিনকে রাতে সব কিছু দেখেছিলে, যা যা আমার সঙ্গে অন্যায় হয়েছিল। তো তুমি প্লিজ সত্যি কথা বলো, প্লিজ আমার উপরে এত বড় অন্যায় হতে দিও না। তখনই লর্ড খাঙ্গোয়াকে ডাকে আর বলে যে তুমি বলো, তুমি কাল রাতে যা যা দেখেছিলে সব সত্যি বলো। আর খাঙ্গোয়ার কাল রাতে মায়ের কথা মনে পড়ে যায় যে তার মা তাকে মিথ্যা কথাই বলতে বলেছিল, আর যদি সে সত্যি কথা বলে তাহলে তার মাকে মেরে দিবে আর সার্ভেন্টকেও মেরে দিবে। তো খাঙ্গোয়া বলে যে কিন্তু আন্টি র্যাম্প্যাংকেও তো মেরে দিবে, তাই না? তো তার মা বলে যে তুমি যদি সত্যি কথা বলো তাহলে তোমার এই সার্ভেন্টগুলোকেও মেরে দেওয়া হবে, কত মানুষ মরে যাবে। তো সেই জন্য ম্যাডামের সঙ্গে আমরা শত্রুতা নিতে পারবো না। তো তুমি মনে রেখো যে তুমি যদি সবাইকে বাঁচাতে চাও তাহলে তোমাকে মিথ্যা কথা বলতেই হবে। তো তার মা যখন তার মাথার মধ্যে এত কিছু ঢুকিয়ে দেয় একটা ছোট বাচ্চা, তো সেই ছোট বাচ্চাটাও সেই মিথ্যা কথাই বলে দেয় যে হ্যাঁ, আমি দেখেছিলাম যে আন্টি হচ্ছে র্যাম্প্যাং কেতকা আন্টির বাচ্চাকে মেরেছে। র্যাম্প্যাং তো পুরো শকড হয়ে যায় আর সে অবাক হয়ে যায়। তখনই সেখানে কিছু গার্ড আসে আর তারা সবাই মিলে র্যাম্প্যাংকেই দোষ দিতে থাকে। কেউ আর যে আসল দোষী তাকে আর দোষী দেয় না, যেটাতে র্যাম্প্যাং বলে যে তুমি এটা আমার সঙ্গে করতে পারো না, তুমি এরকম কি করে করতে পারো। কিন্তু সেখানে
তার কথা কেউই শোনে না। এমনকি খাঙ্গোয়ার বাবা আদেশ দিয়ে দেয় তার সিপাহীর দিকে যে রামপ্যাংকে বেঁধে এখান থেকে নিয়ে যা আর ওর উপরে অত্যাচার করো। রামপ্যাং বলে যে আমি সব কিছু মনে রাখবো, আমি তোমাদের সবাইকে মনে রাখবো, প্রত্যেকজনকে, আর আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি। তখনই গার্ডরা তার মুখকে বন্ধ করে দেয় আর তাকে বলতে দেয় না। কিন্তু তারপরে সে তাও চেলিয়ে বলে যায় যে তোমরা জাস্ট দেখো, আমার মৃত্যুর পর আমি তোমাদের পিছু ছাড়বো না, আমি তোমাদের সবাইকে অভিশাপ দেবো যে তোমরা মরে যাবে। তারপরে গার্ডকে দেখানো হয় যে সেই পুকুরের ধারে এনে রামপ্যাংয়ের উপরে অত্যাচার করে। তখনই খেম ওখানে দাঁড়িয়ে যে সব সিচুয়েশানগুলো দেখতে ছিল, রামপ্যাং তার সামনে আসে আর বলে যে দেখেছো তুমি, দেখো ভালোভাবে দেখো তোমরা আমার সঙ্গে কি করেছো, আমি কতটা অত্যাচার সহ্য করেছি। আর রামপ্যাং যে ওখানে মার খেতে খেতে বলে যে এই লাইফে আমি যা যা কষ্ট সহ্য করেছি, যা যা আমার সঙ্গে অন্যায় হয়েছে, যজন আমার সঙ্গে করেছে, যারা যারা আমার ছেলেকে মেরেছে, আমার তাদের সবার উপরে অভিশাপ দিচ্ছি, যদি তারা আবারও জন্মায়, যতবার তারা জন্মাবে ততবার আমি তাদের পরিবারকে ধ্বংস করব। তারা মেয়ে হয়ে জন্মাক বা ছেলে হয়ে জন্মাক, আমি তাদের কাউকেই ছাড়ব না। প্রত্যেকটা পার্সেন্ট আমার অভিশাপে ভুগবে, এমনকি তাদের মৃত্যু পর্যন্ত আমার শান্তি হবে না। প্রত্যেকবারের যে প্রত্যেক জেনারেশান আমি কাউকে ছাড়বো না, যারা যারা আমার ছেলেকে মেরেছে তার দিকে আমি কখনো ছাড়বো না। আমি তোমাদের সবাইকে অভিশাপ দিচ্ছি, যখনই তোমরা জন্মাবে, যখনই তোমাদের জেনারেশান জন্মাবে, তোমাদের জেনারেশান যখনই 21-এ যাবে তখনই তারা মারা যাবে। আর এই অভিশাপটা তার ফলেও যায়। পরে দেখানো হয় যে সবাই এক এক করে মারা যায় খেমের চোখের সামনে। এমনকি খেমের মাও বলে যে তোমার জন্য আমি ওয়েট করছিলাম, তুমি এতদিন পর কেন আসলে খেম। খেম এইসব দেখে অবাক হয়ে যায়। খেম চারিদিকে দেখতে থাকে যে সে যতবার জন্ম নিয়েছিল ততবারই সে প্রত্যেকটা লাইফ টাইমে মারা গেছে। সে যখন ছেলে হয়ে জন্মেছিল তখনও মারা যায়, যখন মেয়ে হয়ে জন্মায় তখনও মারা যায়, আর এটাই হচ্ছে তার লাস্ট জন্ম। রামপ্যাংকে বলা হয় যে তুমি দেখেছো, সবার মুখ দেখেছো তো, এবার জাস্ট তোমার মুখটাও এখানে মধ্যে আটকাবে, বাস তুমি লাস্ট যে বেঁচে আছো, তুমি মারা গেলে তবেই আমি শান্তি পাবো, তোমাকে মরতেই হবে, তুমি না মরলে আমি শান্তি পাবো না, তুমি আমার অভিশাপ থেকে বাঁচতে পারবে না। তারপরে সে খেমের গোলাকে টিপতে থাকে। খেম যে বেহোশ ছিল তার কাছে তাং আসে আর আকি আসে আর বলে যে খেম উঠো, খেম তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? তো খেম উঠে পড়ে। আকি আর তাং খেমকে বাইরে নিয়ে আসে আর খেমকে জল থেকে মাস্টার ছুটে এসে তুলে নেয়। খেম মাস্টারকে দেখে আর বলে যে মাস্টার কি হয়েছে আপনার, আপনার এইসব চোখ দিয়ে জল রক্ত বেরাচ্ছে কেন? মাস্টার বলেছে আমি ঠিক আছি, তুমি আমার ব্যাপারে চিন্তা করো না। গ্র্যান্ডমা সি কোথায়? তো তখনই খেম বলে যে গ্র্যান্ডমা জলের ভিতরে। এটা শুনেই মাস্টার কী করে জলের ভিতরে ঝাঁপ দিয়ে দেয়। খেম তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু জেট আর চারান তাকে আটকায় আর বলে যে তুমি ওয়েট করো, মাস্টার ঠিক বাঁচিয়ে আনবে গ্র্যান্ডমাকে। খেম তুমি ঠিক আছো তো? খেম বলে যে এইসব কী হচ্ছে গ্র্যান্ডমা, ওই রামপ্যাং গ্র্যান্ডমার উপরে ভর করেছে, সেই জন্য আমি এবার কী করব? তো চারান বলে যে তুমি চিন্তা করো না, তুমি এখানেই ওয়েট করো, ঠিক মাস্টার নিয়ে আসবে। মাস্টারকে দেখানো হয় যে রামপ্যাং আকিকে মেরে ফেলে, তো মাস্টার তার জাদু ব্যবহার করে আর ওখান থেকে রামপ্যাংকে গায়েব করে দেয়, যেখানে আকি মারা যায় আর তং যেটা দেখে শক্টের মধ্যে চলে যায়। তারপরে মাস্টার গ্র্যান্ডমা সিকে নিয়ে আসে বাইরে আর তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করে, কিন্তু গ্র্যান্ডমা যে মারা গিয়েছিল, তো মাস্টার বুঝে যায়। মাস্টার যখন ওখানে হাল ছেড়ে দিয়েছিল, মাস্টার কিন্তু তাও অ্যাম্বুলেন্স বুলাতে বলে জেট আর চারানকে। জেট আর চারান অ্যাম্বুলেন্সকে ফোন করে আর গ্রামের বুড়ো লোকেদের দিকে ডাকতে চায় সাহায্যের জন্য। তখন তারা যখন ফোন করছিল, মাস্টার দেখে যে গ্র্যান্ডমা আর বেঁচে নেই, তো সেই জন্য খেম কী করে সেটা বিশ্বাস করতে চায় না আর বারবার সিপিআর দিতে থাকে। মাস্টার তাকে মানা করে আর বলে যে আমি বলছি তো, বাস হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে, আর তোমাকে করতে হবে না। বাট খেম বলে যে না, গ্র্যান্ডমা বেঁচে ফিরে আসবে, আমি চাই গ্র্যান্ডমা ফিরে আসুক। মাস্টার তাকে মানা করে যে খেম বাস বন্ধ করো, গ্র্যান্ডমা নেই আর গ্র্যান্ডমা ফিরে আসতে পারবে না। কিন্তু খেম যে নিজেকে দোষী ভাবতে থাকে, সেই জন্য সে থামতেই চায় না আর মাস্টার তাকে জোর করে থামায়। আর যেটা দেখে বোঝা যায় যে গ্র্যান্ডমা ওখানেই মারা গেছে, গ্র্যান্ডমা আর বেঁচে নেই, যেটাতে খেম আর মাস্টার সবাই পুরো ভেঙে যায়। আর গ্র্যান্ডমার মৃত্যুতে সবার মনে একটা কোথাও না কোথাও এতটা বড় আঘাত লেগে যায় যেটা বোঝানো সম্ভব নয়। তারপরে মাস্টারকে দেখানো হয় যে গ্র্যান্ডমা শ্রাদ্ধতে বসে থাকে, সেখানে সন্ন্যাসীটা আসে আর বলে যে আমি চাই যে তুমি একটা ভালো প্লেস খুঁজে পাও যেখানে তুমি শান্তভাবে জীবন কাটাতে পারবে। খেমকে দেখানো যে গ্র্যান্ডমার শ্রাদ্ধতে আসে না, সে বাইরে থেকেই দাঁড়িয়ে থাকে, তার ভিতরে ঢোকার সাহস হয় না, কারণ খেম নিজেকে এর জন্য দোষী ভাবে। তখনই সেখানে আঙ্কেল চায় আসে আর বলে যে তুমি ভিতরে আসতে পারো খেম, তোমাকে কেউ দোষী ভাবছে না, কমন ভিতরে আসো, তোমার জন্য এইসব কিছু হয়নি। কিন্তু খেম বলে যে না, আমি এখানেই ঠিক আছি আঙ্কেল,
তারপরে রাত্রির সিন দেখানো হয় যেখানে সন্ন্যাসীর কাছে খেম আসে, আর সে তাকে একটা লেটার দেয় গ্র্যান্ডমা তার জন্য রেখে গিয়েছিল। গ্র্যান্ডমার হাতের কন্ডিশন খুব বেশি ভালো ছিল না, তো গ্র্যান্ডমাকে র্যাম্প্যাং ধরার আগেই গ্র্যান্ডমা মারা গিয়েছিল, সেই জন্যই র্যাম্প্যাং গ্র্যান্ডমাকে ধরতে পেরেছিল। আর এইসবের জন্য খেমের কোনো দায়ী নেই। সন্ন্যাসীটা সেই কথাটা খেমকে বলে দেয়, কারণ খেম নিজেকে দোষী ভাবছিল সেই জন্য। তো সন্ন্যাসী খেমকে বলেছে, আমি তোমাকে বলছি তোমাকে নিজেকে দোষী ভাবতে হবে না, তোমার জন্য গ্র্যান্ডমার কিছুই হয়নি, গ্র্যান্ডমা নিজে থেকেই মারা গিয়েছিল আগে হার্ট অ্যাটাক করে, তো সেই জন্য তুমি নিজেকে দোষী ভেবো না। এই গ্রামের লোকরাও তোমাকে দোষী ভাবছে না, তো তোমাকে এসব নিয়ে মাইন্ড করতে হবে না। তো খেম বলে যে ঠিক আছে, আমি আপনার কথা শুনেছি। তো সন্ন্যাসী বলে যে আমি জানি যে তুমি নিজেকে দোষী ভাবছো, সেই জন্য আমি তোমাকে এই কথাগুলো বলতে চাইছিলাম, যাতে তুমি টেম্পোরারির জন্য অন্তত নিজের মনের কষ্টগুলোকে বের করতে পারো। আর আমি তোমাকে বলবো তুমি সাবধানে থেকো, তোমার মনের মধ্যে যা আছে সব বের করে দাও, কেঁদে হোক বা রাগে হোক। তুমি গ্র্যান্ডমার ফিউনারালেও আসলে না, সেই জন্য আমি তোমাকে বুঝতে পেরেছি যে তোমার কিছু না কিছু ব্যাপার আছে। তারপরে জেটকে দেখানো হয় যে চয়নের সঙ্গে কথা বলে, আর খেম যখন ওখানে আসে দেখে যে তং সেখান থেকে মুক্তি চায়, সে জেটকে বলছে যে প্লিজ তুমি আমাকে যেতে যাও। খেম আসে আর বলে যে কী হয়েছে টঙের। তো চরাং তাকে বলে যে আকি যেহেতু মারা গেছে সেই জন্য টংও এখান থেকে যেতে চাইছে, টং এখানে থাকতে চাইছে না। তো খেম বলে যে এই সব কিছু আমার জন্য হয়েছে তাই না। তো চরান তাকে বলে যে না এরকম কিছু নয়। তারপরে সে আকির চলে যাওয়ার জন্য মাস্টারের কাছে আসে, আর সে বলে যে কী হয়েছে, টং কোথায় যেতে চাইছে। মাস্টার তাকে বলে যে ও ওর দুনিয়াতে ফিরে যেতে চাইছে। সে তঙ্গের কাছে আসে আর খেম তাকে সরি বলে যে এই সব কিছু আমার দোষ, কিন্তু তং বলে যে তোমার দোষ নয় তং, আমি জানি যাকে ওর ডিউটি ফুলফিল করেছে, তোমার জন্য কিছুই হয়নি খেম। ওর লাস্ট নিঃশ্বাস পর্যন্ত ও নিজের সব কিছু পূরণ করেছে। মাস্টার আমি আপনাকে রিকোয়েস্ট করছি প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন, আমি আকির সঙ্গে সারা জীবন থাকতে চাই, আমি এখানে থাকতে চাই না মাস্টার। তো জেড তাকে মানা করে যে প্লিজ তং তুমি যেও না, বাট তং বলে যে আমি আমার মাইন্ড বানিয়ে নিয়েছি, আমি এখানে আর থাকবো না, আমাকে এবার যেতেই হবে। তো সে মাস্টারকে রিকোয়েস্ট করে যে তাকে এখান থেকে মুক্তি দিন। তো মাস্টার তার কথা শুনে নেয়, আর তারপরে তাকে মাথায় হাত রাখে আর তার উপরে মন্ত্র বলে, আর তারপরে সে তাকে সবাইকে গুড বাই বলে দেয়, আর তংও ওখান থেকে গায়েব হয়ে যায়। তারপরের দিন দেখানো হয় যেখানে গ্র্যান্ডমার বডিকে পুরানো হয়ে যায়, সবার মনে প্রচুর কষ্ট থাকে যেহেতু গ্র্যান্ডমা এই দুনিয়াতে আর বেঁচে নেই। এমনকি মাস্টারও পর্যন্ত কাঁদতে থাকে, সে সানগ্লাস পরে থাকে যার জন্য দেখা যায় না, বাট মাস্টারও ভেঙে যায়। জেড তো এতটাই ভেঙে যায় যে চরং তার কাছে আসে আর বলে যে তুমি ঠিক আছো। জেড বলে যে তুমি জানো যখন আমি ছোট ছিলাম না, গ্র্যান্ডমা সবসময় আমার টেক কেয়ার করতো, এমনকি যখনই আমি এখান থেকে পালিয়ে আসতাম গ্র্যান্ডমাই আমার খেয়াল রাখতো। আর এখন দেখো গ্র্যান্ডমা যখন আমাকে সবসময় হেল্প করতো, উনি যখন এখান থেকে চলে গেছে, এমনকি তং আর আকি ওরাও সবসময় আমার সঙ্গে থাকতো, কারণ আমার কোনো বন্ধু ছিল না, সেই জন্য ওরাই আমাকে খেলতো আর আমার পাশে থাকতো। এখন ওরা সবাই চলে গেছে। তো এটা শুনে চয়ন তাকে বলে যে আমি তোমাকে বুঝতে পেরেছি, তুমি জাস্ট একটু সময় নাও জেড, সব কিছু ঠিক হয়ে যাবে। আর তাছাড়াও তুমি তোমার পেস নিজেই খুঁজে পেয়ে যাবে, সবাই চলে গেল তুমি এইটা দেখো না, তোমার আশেপাশে আমি এখনও আছি, আর আমি তোমার সব সময় পাশে থাকবো, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তো তুমি এই ব্যাপার নিয়ে ভেবো না, চিন্তা করো না, আমি তোমাকে কখনো ছাড়বো না, যাই হয়ে যাক না কেন আমি সবসময় তোমার পাশে থাকবো আর তোমাকে সাপোর্ট করব। যেটা শুনে জেটের কোথাও না কোথাও কমফোর্টেবল ফিল হয়। আর জেট বলে যে তুমি সত্যি বলছো, তুমি জানো তোমার কাছে কোনো আইডিয়া নেই যে তুমি আমাকে কত বড় কথা বললে। তো চরণ বলে যে তুমি জাস্ট নিজেকে একটু ব্রেক দাও, ব্যাস, এর বিষয়ে কিছুই না। জেট তাকে বলে যে থ্যাংক ইউ আমাকে এতটা বোঝার জন্য, যখন এই খেমের ম্যাটারটা সেটেল হয়ে যাবে না, তারপরে আমরা আমাদের ব্যাপার নিয়ে কথা বলবো, আমি তোমার সঙ্গে কথা বলবো যে আমাদের রিলেশনশিপটাকে কোন লেভেলে পাঠানো উচিত। তো চরণ তাকে বলে যে ঠিক আছে আমি বুঝতে পেরেছি, আর আমি তোমার সবসময় পাশে আছি, আমিও তোমাকে সাহায্য করবো, চলো এখনের জন্য জাস্ট ফ্রেন্ড হয়ে যায়। তারপর শুনে আঙ্কেল চাইকে দেখানো হয় যার কাছে খেম আসে আর বলে যে আঙ্কেল আমার একটা হেল্প লাগবে আপনার কাছ থেকে। তো আঙ্কেল বলে যে কী হেল্প, আর আমার দিকে সেই ব্যাপারটা আর বলা হয় না। রাত্রির সিন দেখানো হয় যেখানে খেম রাত্রিবেলা ব্যাগ গুছিয়ে মাস্টারের ঘর থেকে যেতে চায়, কিন্তু মাস্টার তার সামনেই দাঁড়িয়ে থাকে, যেটা দেখে খেম শকড হয়ে যায়। মাস্টার বলে যে তুমি কোথায় যাচ্ছ। খেম বলে যে মাস্টার তুমি এখানে কী করছো। মাস্টার বলে যে তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো তাই না। খেম বলে যে আই এম সরি, বাট আমি এখানে থাকলে আরও প্রবলেম হবে। মাস্টার বলে যে খেম প্লিজ তুমি যেও না, তুমি আমার সঙ্গে থেকো। খেম বলে যে কিন্তু আমার জন্য গ্র্যান্ডমা এমনকি আকি তং সবাই
ক্ষতি হয়ে গেছে। আমি যদি আপনার সাথে থাকি, যাকে যাকে আপনি ভালোবাসেন সবাই আপনার জীবন থেকে চলে যাবে, তো আমাকে যেতে দিন প্লিজ মাস্টার, আমি এখান থেকে চলে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু মাস্টার বলে যে গ্র্যান্ডমার সময় হয়ে চলে এসেছিলো, সেই জন্য গ্র্যান্ডমা মারা গেছে। আর আকি আর টংয়ের ব্যাপারটা, আকি আর টং অনেক দিন ধরেই জন্ম নিতে চেয়েছিল, কিন্তু আমি ওদেরকে আটকে রেখেছিলাম, তো এখন ওদের কাছে চান্স আছে, ওরা আবার জন্মে যাবে। খেম বলে যে না, এটা সত্যি নয়, আপনি জাস্ট আমাকে কমফোর্টেবল ফিল করানোর জন্য এইসব বলছেন, তাই না? মাস্টার বলে যে আমি তোমাকে সত্যি কথা বলছি খেম, প্লিজ তুমি আমার ব্যাপারে সবই জানো, আমি তোমাকে কিছু মিথ্যা তো বলছি না। আমার কাছে এখন কেউ নেই, আমি চাই না যে তুমিও আমাকে ছেড়ে চলে যাও, আমি নিজেকে একা ফিল করছি, প্লিজ আমাকে ছেড়ে যেও না খেম, আমি চাই যে তুমি এখানে থাকো আমার সাথে, প্লিজ রয়ে যাও আমার কাছে। খেম কী করে, মাস্টারের কোথায় রাজি হয়ে যায় আর মাস্টার থেকে হাক করে নেয়। তো মাস্টার তাকে এতটা কমফোর্টেবল ফিল করায় যে খেম রাজি হয়ে যায়। তারপরে মাস্টারের শরীর খারাপ হতে থাকে আর সে ওখানেই বেহোশ হতে থাকে। খেম তাকে সামলায় আর বলে যে তুমি ঠিক আছো তো? মাস্টার বলে যে হ্যাঁ আমি ঠিক আছি। তারপরে খেমকে দেখানো যে মাস্টারকে তার বেডে শুকরিয়ে দেয় আর একটা ভিজা কাপড় দিয়ে মাস্টারের বডিকে রাব করতে থাকে, পরিষ্কার করতে থাকে। মাস্টার বলে যে তুমি চিন্তা করো না, রামপাংয়ের পাওয়ার বেশি হলেও আমার পাওয়ারও যথেষ্ট বেশি, আর আমরা দুজনে যে ফাইট করেছিলাম, তো রামপাং তো কিছু দিনের জন্য ও হয়তো অসুস্থই আছে, ও এখানকে আসতেই পারবে না। তো আমি যেভাবে শুয়ে আছি, রামপাংও হয়তো এখন কোথাও না কোথাও শুয়ে আছে, কারণ ও ইনজার্ড হয়েছে। এটা শুনে খেম বলে যে তুমি তোমার ব্যাপারে চিন্তা করো, তুমি ওর ব্যাপারে চিন্তা করো না। তো এটা শুনে মাস্টার বলে যে তুমি আমাকে ছেড়ে যাবে না তো খেম, তুমি আমাকে প্রমিস করো। তো খেম তাকে প্রমিস করে দেয়। মাস্টার ঘুমিয়ে যায়, তো খেম তার গালে কিস করে, আর খেম যে থাকার একদমই কথা ভাবে না। পরের দিন সকালে দেখা নাই, মাস্টার যখন ঘুম থেকে উঠে সে দেখে যে খেম তার পাশে নেই, তখন সে টেবিলের মধ্যে দেখে যেখানে একটা নোট ছিল। খেম তাকে একটা নোট ছেড়ে যায়, খেম ওখান থেকে চলে যায়, কারণ সে মাস্টারের লাইফ থেকে অনেক দূরে যেতে চাইছিল, আর সে সব কিছুর জন্য মাস্টারকে থ্যাংক ইউ বলে দিয়ে গিয়েছিল। আর এখানে খেমকে দেখানো হয় যে গাড়িতে করে অন্য জায়গায় যেতে থাকে, ব্যাংককে। আঙ্কেল চয় তাকে ওখান থেকে নিয়ে যায়। খেম বলতে থাকে যে আমি আমার লাইফে যে ভালোবাসাগুলো পেয়েছি সব কিছু আপনার জন্য মাস্টার, আমি কখনো ভাবিনি যে আমার এই জীবনে আমি ভালোবাসা পাবো, বাট আপনার সঙ্গে থেকে আমি বুঝতে পেরেছি যে আমি কতটা ইম্পর্টেন্ট। আর এখানে চরাং আর জেটকেও দেখানো হয়, যারা খেমের কাছে যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে নেয়, কারণ তারা খেমকে একা ছাড়তে চায় না, সেই জন্য জেট প্রচুর পরিশ্রান হয়। আর চরাং তাকে বলে যে চলো আমরাও ওর কাছেই যাব, তুমি তোমার ব্যাগ প্যাক করো, আমি গাড়ি নিয়ে আসছি। তো জেট আর চরান কী করে, গাড়ি নিয়ে চলে আসে খেমের সঙ্গে দেখা করতে। খেম যে ব্যাংকক যাওয়ার জন্য টিকিট কাটতে থাকে, আর সে বলতে থাকে যে আমি আমার জীবনে কখনো কোনো কিছু নিয়ে রিগ্রেট করব না, কারণ মাস্টার তুমি আমার লাইফে এসেছো, যেটাতে আমি এতটা খুশি হয়েছি যে আমি তোমাকে বলেও বোঝাতে পারবো না। আর খেম বলে যে মাস্টার তার মানে তুমি এটা ভেবো না যে আমি গিভ আপ করে দিচ্ছি আমার লাইফ থেকে, এখন থেকে আমি নিজেকে বাঁচানোর আরও চেষ্টা করব, কিন্তু আমি নিজে থেকে চেষ্টা করব, তোমার আর সাহায্য আমার চাই না, কারণ আমি চাই না যে আমার জন্য অন্য কেউ হার্ট হোক, আর আমি চাই যে তুমি সব সময় ভালো থেকো, তোমার লাইফে তুমি খুশি থেকো, আর তোমার সব স্বপ্ন পূরণ করো, আর সব সময় স্মাইল করো। আর এখানে এপিসোডটা শেষ হয়ে